হতো। হ্যাঁ স্যার, স্যার এগুলোই হয়েছে, এটাই লাস্ট। আচ্ছা বেশ, এটাই লাস্ট। তাহলে তারপরে যাব পরের কনসেপ্ট, নাউনের কনসেপ্ট, নেক্সট কনসেপ্টে যাব। খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কনসেপ্ট অফ ফ্র্যাকশন। এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আজকে। দেখো নাউন বলে হেডিং করে নিই, কনসেপ্ট অফ ফ্র্যাকশন। তো স্যার ম্যাথ করাবেন নাকি? আচ্ছা, ফ্র্যাকশন নিয়ে আসছেন, ভগ্নাংশ নিয়ে আসছেন। দেখো সেরকমই তো ব্যাপার। ব্যাপারটা হচ্ছে তোমার, দেখো আমরা ফ্র্যাকশন, এই যে এইটাকে 1/3 এটা ভগ্নাংশ, ঠিক আছে। তারপর 1/4 এটা একটা ভগ্নাংশ। বেশ, এদিকে লিখবো 2/3, 3/5 এগুলো লিখবো। আচ্ছা 1/3 এটাকে ইংলিশে তোমরা কি বলো? কি বলো? 1/3 নাকি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে 4th কে বলবা 1/4, খুব ভালো কথা। 2/3 কে কি বলো? 2/3। 1 সেকেন্ড। 2/3, তাই তো? 2/3 কে বলো 2/3। বেশ, ওখানেই বলবো। আচ্ছা এই 1টা হচ্ছে তোমার কাউন্টিং ফর্ম, 1 2 3 যেটা আমরা কাউন্ট করি, এটাকে বলবো কাউন্টিং ফর্ম। আর এটাকে বলবো, এটাকে দেখো 1 বলছি আমি, তাহলে 1 2 এগুলো কাউন্ট করছি, কিন্তু থার্ড এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অর্ডার ফর্ম। এটাকে আমরা বলবো অর্ডার ফর্ম। তাহলে ভগ্নাংশকে যখন ইংলিশে প্রকাশ করব, তখন লবটাকে আমরা বলবো কাউন্টিং ফর্মে, অর্থাৎ 1 2 3 4 এরকম করে। আর হরটাকে আমরা অর্ডার ফর্ম, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম বলবো, যদিও ফার্স্ট হবে না কখনো। তো এবার 2/3 এটাকে তোমরা বলছো সিজার, এরকম বলি 2/3। 3/5 কে তাহলে বলবো 3/5। প্রথমেই নাউনের পোর্শনে যাওয়ার আগে আমি এই ভুলটা ধরিয়ে দিই তোমাদের, যেটা আমরা ভুল বলি বা ভুল লিখি। যখন দেখবে ভগ্নাংশের লব যদি 1 হয়, ঠিক আছে, লব যদি ভগ্নাংশের লব যদি লব 1 হলে নিচের যে পোর্শনটা আছে, মানে অর্ডার ফর্মটা লব 1 হলে অর্ডার ফর্মে এস লাগবে না, মানে এস বা ইএস 1 2 3 4 5 6, আচ্ছা এসই হবে 7 8 9 10, শুধু এস, এই এস তো আসছে না, এস লাগবে না। কিন্তু লব যদি 1-এর বেশি হয়, দেখো 2 আছে, এটাই 3 আছে, লব যদি 1-এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই অর্ডার ফর্মটা লেখার সময় এখানে একটা এস দিতে হবে, 2/3 বলতে হবে, এখান থেকে এরর আসে। তাহলে দেখো 3 1-এর বেশি আছে লব, তাহলে এই ফিফটাকে কি বলবো? 3/5। এটা কিন্তু আমরা ভুল বলি এতদিন বা বলেছি, আজকের পর থেকে ভুল বলবে না। তাহলে কনসেপ্টটা কি? ভগ্নাংশে লিখে নেবে তোমরা, আমি অত লিখছি না, আমি শুধু লব বলে লিখেছি, তোমরা লিখবে ভগ্নাংশে লব 1 হলে অর্ডার ফর্মে এস লাগবে না। আর ভগ্নাংশের লব এখানে লিখে দিচ্ছি, লব 1-এর বেশি হলে অর্ডার ফর্মে এস লাগবে। বলো বোঝা গেল কিনা, বলো তাড়াতাড়ি বলো, তার ফ্র্যাকশন এখনো কনসেপ্ট আছে, এটা তো স্যার। জাস্ট সামান্য। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ, আজকের পর হ্যাঁ স্যার। থেকে কখনো ভুল স্যার শুনুন। বলবে না। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ধরুন এটা একটা আপেলের ক্ষেত্রেই হলো। ধরুন একটা আপেলকেই আমি 3টে ভাগ করে তার 2টো ভাগ নিলাম, সেক্ষেত্রেও কি এক্সট্রা যোগ হবে? মানে কিরকম না, এখানে ভগ্নাংশের কথা বলো এবার, কিরকম বুঝতে পারলাম না যে এটা এটা তো ধরুন, 2/3। হ্যাঁ 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 আমি বলছি স্যার। ধরুন একটা আপেল, তাকে আমি 3টে ভাগ করে 2টো ভাগ নিলাম, সেক্ষেত্রে এখানে টু হ্যাঁ থার্ডস আপনি বলছেন যে সর্বক্ষেত্রে হবে। আবার একটা হ্যাঁ। জায়গায় থাকলো 3টে আপেল, সেখান থেকে আমি 2টো নিলাম, তাহলে সেক্ষেত্রে কি কোনো পার্থক্য হবে না একই থাকবে? না দেখো, পার্থক্য বলতে আমি জানি না তুমি কিভাবে ভাগ, তুমি আমাকে ভগ্নাংশটা বলো যে ভগ্নাংশটা কত, বাস আমি সেটাই চাইছি। যদি তুমি তিনটে 3 ভাগের মধ্যে 1 ভাগ নাও, তাহলে তোমার তো 1/3 লিখতে হচ্ছে।
বা 3 ভাগের মধ্যে 2 ভাগ, তুমি কি ভগ্নাংশটা কি করে লিখছো আমি তার উপর ডিপেন্ড করছে এটা। এবার আচ্ছা, কোনটা না আমি স্যার আমি অন্যটা বলতে চাইছি। আমি বলতে আমি বুঝতে চাইছিলাম পারছি বলো। ধরুন একটা আপেল তাকে আমি 3টে ভাগ করলাম, হুম, তার এখান থেকে 2টো ভাগ নিচ্ছি, তাকে 2/3 বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, হ্যাঁ তাই হ্যাঁ, তো, টু টার্স, এরপরে 3টে আপেল আছে হ্যাঁ, সেখান থেকে আমি 2টো তুলে নিচ্ছি, সেখানেও হুম। আপনার আপনার 2/3 হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কি একই হ্যাঁ, ইউজ তুমি টু হবে? থার্ড আমি এইটা বললেই, হ্যাঁ 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 ঠিক, টু থার্ড বললেই তোমাকে টু থার্ডস বলতে হবে, থার্ড বলা যাবে না। সেটা আপেল হোক যাই হোক যেমন ভাবে হোক, ঠিক আছে? মানে ওকে ওয়ান স্যার। কথাটা না এলে, হ্যাঁ এই জায়গাটা মাথায় রাখো, টু থার্ড থ্রি ফোর যাই হোক না কেন, যদি এক ওপরে না আসে, তুমি যে অন্য কিছু আসে তাহলে শেষে কিন্তু এস অ্যাটাচ করতেই হবে। এবার যেটা বলবো স্যার, ভার্বের ব্যাপারটা কি, টু থার্ডস অনেক সময় টু থার্ড ভার্ব ইজ হয়, কখনো আর হয়, কোনটা কি সেই জায়গায় আসবো। আপাতত তোমাদের এইখান থেকে যেটা শিখতে বলছি আমি, যে ওপরে যদি এক থাকে ভগ্নাংশে, হ্যালো স্যার। তাহলে আমরা, হ্যাঁ বলো। হ্যালো, বলছি এখানে বলো। ট্রিকের মতো কাজ করবেন, ওয়ানটা সিঙ্গুলার নাম্বার তার এস যোগ হবে নি, আর বাকি যেগুলো 3 4 পুরো নাম্বার তার এস যোগ হবে। এবার মনে রাখা যাবে। তুমি মনে রাখতে পারো, হ্যাঁ তুমি মনে রাখতে পারো, সেভাবে মনে রাখতে পারো, হ্যাঁ ঠিক করতে পারো। হ্যাঁ, তাহলে শুধু ওপরে ওয়ান থাকলে তোমার থার্ড হোক আর এখানে ফোর্থ হোক আর এখানে ফিফথ হোক দেখার দরকার নেই, কোনো স্পেস কিছু দেবে না। কিন্তু ওপরে যদি একের বেশি থাকে তাহলে তোমাকে শেষে একটা এস দিতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার যেটা এখান থেকে যে কোয়েশ্চেনটা আমি এবার পরীক্ষায় যেটা আসবে, এটা এটা একটা গেল, আর একটা কোয়েশ্চেন আসে এখানে, সেটা হচ্ছে কি রকম দেখো। ধরো এরকম দিলাম, উদাহরণ দিই তাহলে বোঝাতে পারবো ভালো। 1/3 অফ দ্য বয়েজ, এই নাউনের চ্যাপ্টারতে অনেক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্ট হয়ে যাচ্ছে, তখন আমাদের সুবিধা হবে তাড়াতাড়ি ওই চ্যাপ্টারটা করতে। ইজ বা আর, ডট 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 দিলাম, ঠিক আছে? 2 নম্বর, 1/3, দারুণ কনসেপ্ট শেখাবো, এ বইয়ে কতটা আছে আমি জানি না এবং কিভাবে আছে বলতে পারছি না, আমি তো দেখিনি, আমি যে বইগুলো ঘেটেছি। এবার দেখো ব্যাপারটা, আজকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। বলো এবার, প্রথমটা বলবে কি হবে, ইজ না আর? আর হবে ইজ হবে। উপরেরটা। ইজ হবে। প্রথমেরটা আর হবে, স্যার, প্রথমেরটা আর হবে, দ্বিতীয়টা ইজ হবে। আচ্ছা, বেশ। এবার দেখো ঠিক বলেছো, কিন্তু এর ব্যাখ্যা দিতে পারবে কেন? বয়েজ মানে অনেকগুলো বয় আছে, সেখান থেকে অনেকগুলো 1/3 বয়স। নিলেও প্লুরাল হবে। আর আচ্ছা, মিল্ক হচ্ছে এখানে সিঙ্গুলার প্লুরাল নয়, এটা আপনার ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ছে। আচ্ছা বেশ। দেখো এবার আমি বলি, 2/3 অফ দ্য ওয়াটার, স্যার ইজ আর আর দিচ্ছেন, এখানে যদি ওয়াজ ওয়্যার দিই কোনো ব্যাপার নয়, আমি প্রেজেন্ট টেন্সে লিখছি, হ্যাজ হ্যাভও হতে পারে, কোনো ব্যাপার নয়। কিভাবে কোনটা কি হবে এবার আমি দেখাচ্ছি। দেখো যখন কনসেপ্টটা হচ্ছে এরকম, তোমরা লিখে নেবে, কনসেপ্টটা বলছি আমি, এটা এখানে লিখছি না, কনসেপ্টটা তোমরা লিখে নেবে শুনে, যে ফ্র্যাকশনটি বা ভগ্নাংশটি যদি সিঙ্গুলারের হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর ভগ্নাংশটা যদি প্লুরালের হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এই যে 1/3, 1/3 মানে আমরা ভগ্নাংশ আকারে লিখবো কি 1/3। এই যে ভগ্নাংশটা পেলাম বা এই ফ্র্যাকশনটা পেলাম, এই ভগ্নাংশটা কার পেলাম? তাহলে কার পেলাম? এই ছেলেদের, ছেলেদের বলছে, ছেলেদের মধ্যে 1/3, তাহলে ভগ্নাংশটা কার করছে? ছেলেদের। তো আমরা দেখবো এই ছেলেরা এখানে এরা সিঙ্গুলার না প্লুরাল। ছেলেরা, আমরা কি কি আছে এখানে, ছেলেরা প্লুরালে আছে, তাহলে তোমাকে ভার্বটাও নিতে হবে প্লুরাল, এখানে ভার্ব হবে আর। যেমন পরেরটা দেখো, ইজ হবে না। পরেরটা দেখো, 1/3 অফ দ্য মিল্ক, যত দুধ আছে তার 1/3 ভাগের কথা বলছে, তাহলে এই যে ফ্র্যাকশনটা 1/3 ভাগের কথাটা বলছে, এটা ফ্র্যাকশনটা কার পেলাম? ফ্র্যাকশনটা দুধের। তাহলে তুমি দেখবা দুধটা সিঙ্গুলার না প্লুরাল। দুধ কি? দুধ হচ্ছে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ দুধ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আমরা আগের দিন পড়েছি আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় অলওয়েজ। তাহলে সিঙ্গুলারের ফ্র্যাকশন, তাই ভার্ব হবে সিঙ্গুলার, তাই এখানে হবে ইজ, আর হবে না। বলো বোঝা গেল কিনা? স্যার হ্যাঁ আমার একটা স্যার, প্রশ্ন আছে। একদম। বলো। হ্যাঁ বলছি, ধরুন লেখা থাকলো 1/3 অফ দ্য 3 বয়েজ, তখন কি হবে? থ্রি বয়েজটা কি? থ্রি বয়েজটা কি প্লুরাল না সিঙ্গুলার?
প্লুরাল। হ্যাঁ প্লুরাল, প্লুরাল, হ্যাঁ তাহলে তাহলে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার দেখো পরের উত্তরটা দাও তো বাকিরা, কি হবে ইজনার তিনেরটা? আর হবে। তিনেরটা ইজ হবে। দেখো ইজ হবে। 2/3, হ্যাঁ 2/3 2 এর 3, তাহলে 2 এর 3টা একটা ভগ্নাংশ। বেশ, এই ভগ্নাংশটা কার? এই কার ভগ্নাংশ? জলের কথা বলছে, জলের। জল হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। মাথায় রাখবে এই কথাগুলো আমার। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, তাই ভার্ব হবে সিঙ্গুলার। ইজ হচ্ছে এখানে সঠিক আনসার। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আমাদেরকে, না হলে কিন্তু প্রবলেম আছে। আরেকটা দেখো পরের কোয়েশ্চেন, এটা ভগ্নাংশ থেকে একটু বেরিয়ে যাচ্ছি। মোস্ট অফ দ্য বয়েজ ইজ আর, আরেকটা দিলাম মোস্ট অফ দ্য ওয়াটার। কোন কনসেপ্ট মানে খামতি থাকবে না, এমন ভাবে করে দেবো। দেখো এখানে ভগ্নাংশ নেই, কিন্তু মোস্ট ওয়ার্ডটা আছে, মোস্ট বেশিরভাগটাকেই বোঝায়। বেশ, এখানেও এই কনসেপ্টটা কিন্তু প্রযোজ্য। কি প্রযোজ্য? তুমি দেখবে মোস্ট মানে বেশিরভাগটা, কার বেশিরভাগটা বলছে? ছেলেদের মধ্যে বেশিরভাগটা। তাহলে এই যে ছেলেরা, এই ছেলেরা কি? এখানে এই ছেলেরা হচ্ছে প্লুরাল, তাই তোমাকে ভার্ব নিতে হবে প্লুরাল, আর হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো মোস্ট অফ দা ওয়াটার, বেশিরভাগ জল। তাহলে এখানে দা ওয়াটারটা কি? ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কি? সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। এখানে আটটা হবে না, ইজ হবে। কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার একদম। একদম। বেশ, এবার চলো পরের একটা উদাহরণ দেবো। এখানে কোথায় গেল উদাহরণটা? হ্যাঁ, ভালো করে শুনবে। কালার চেঞ্জ করি। ধরো দিলাম 40% এইভাবে লেখা আছে, বা পার্সেন্টেজ আকারে লেখা আছে। 40% of the boys is are, ঠিক আছে। তো তুমি কি করবে? তো আমরা তো জানি 40% মানে কি? 40% মানে হচ্ছে 40/100। 40/100 মানে হচ্ছে 2/5। কাটাকাটি করলে কি হচ্ছে? 2/5। তো এটা তো ভগ্নাংশের আকারেই চলে এলো, 2/5। তাহলে আমাকে এবার দেখতে হবে যে 2/5টা কার, কোথা থেকে আসছে? ছেলেদের মধ্যে। তাই ছেলেরা কি? ছেলেরা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে, ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে যাচ্ছি। she needs, যেন কিন্তু থাকে না কোথাও, এমন ভাবে করে দেবো। 2/3 of the girls in the hall, হলে তার মেয়েদের মধ্যে 2/3 চাই, প্রয়োজন। বলো বাক্যটা ঠিক না ভুল, বা কোথায় কি কি আছে বলো, ভেবে বলো। স্যার এখানে শি নিডস টার জায়গায় মনে হচ্ছে ভুলটা আছে, শি নিডস। কোম্পানি মানে আমি, ঠিক আছে, কোম্পানি আমি নিজেকে বলছি, কোম্পানি এরকম ভাবেই প্রশ্ন নিয়ে আসা হয়েছে যাতে তোমাদের কিন্তু কোথাও না থাকে, আর কোথায় কিন্তু থাকে সেটাও সেই জায়গাটাই নিয়ে এসেছি। আমি জানতাম এই জায়গাটাই বলবে সবাই। কেন বলবে? যে স্যার বলেছিল 2/3, 2/3 কিসে 2/3? গার্লস, তাহলে এটা হচ্ছে প্লুরাল। বেশ, এটা তো প্লুরাল আমরা জানি ঠিকই, বাট ভার্বটা কিন্তু কোন দিকে আছে? দেখো এই দিকে আছে। এই যে ভার্বটা, এই ভার্বটা কার জন্য বসেছে? এখানে যখন ভালো করে শুনবে, এইখানে আচ্ছা এই বলো তো, এই যে এইখানটায় কোথায় গেল? এই যে 1/3 অফ দ্য বয়েজ, এই বাক্যে কোনটা সাবজেক্ট? কোনটা সাবজেক্ট? প্রথম উদাহরণে কোনটা সাবজেক্ট আমাকে বলো। বয়েজ। শুধু কি বয়েজ? ছেলেদের মধ্যে 1/3, গোটাটাই সাবজেক্ট। এই যে এটা ভার্ব, ভার্বের আগে গোটাটাই যা যা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ কিন্তু স্যার এটা যদি সাবজেক্ট হয়, আমি যখন বলছিলাম যে তিনজনের মধ্যে যদি একজন হয়,
হ্যাঁ। ধরুন 3টে বয়েজ থাকলে তার মধ্যে যদি একজন হয় তখন কি করে প্লুরাল হচ্ছে? না তখন তো সেটা তুমি ভগ্নাংশ নয়, প্লুরাল হবে না তো। প্লুরাল ব্যাপারটা আমি আমি বুঝতে বলছিলাম না পারিনি, এখন ওয়ান আমি বুঝলাম। থার্ড। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ওয়ান। তুমি হুম। অন থার্ড আকারে লিখলে, অন থার্ড আকারে লিখলে তোমাকে তখন সিঙ্গুলার প্লুরাল ভাবতে হবে, কিন্তু যদি একটা ভাবো এরকম করে তাহলে কিন্তু দেখো প্লুরাল আসবে না। ওয়ান বয় তুমি তো এরকম বলছো না যে অন থার্ড বলে বলছো, তুমি কিভাবে বলছো ভেঙে বলো আমাকে, কারণ তুমি যদি ভেঙে না ওয়ান বলো থার্ড তাহলে অফ কিন্তু দ্য এটা বোঝাতে 3 পারবো না। বয়েজ। অন থার্ড ওয়ান অফ দ্য থার্ড 3 অফ দ্য। বয়েজ, তাহলে হ্যাঁ অন থার্ড আসছে তো, তাহলে 3টে বয়ের মধ্যে একে, এটা হলো না তো, তোমার এটা বাক্যটাই হলো না। এটা কি ধরনের বাক্য হলো? ওয়ান থার্ড অফ দ্য 3 বয়েজ। তুমি তো সংখ্যা দিয়ে নিয়ে চলে আসছো, এই সংখ্যাটা আনা যাবে না, বুঝতে পারছো? এ তো ওকে স্যার, ওকে। মানেই হ্যাঁ আসছে হ্যাঁ। না। হ্যাঁ মানেই আসছে না। 3টে বয়েজের অন থার্ড কি করে করবে? বুঝতে পারছো? এই জন্য এটা হবে না। এবার যেটা বলছিলাম, এই যে যখনই কোথাও অফ থাকবে, যেমন দেখো অন থার্ড অফ দ্য বয়েজ, তারপর ভার্ব, এই গোটাটাই সাবজেক্টের কাজ করছে, গোটাটাই। কিন্তু এখানে যে বাক্যটা আমি দিয়েছি, সি নিডস 2/3 অফ দ্য গার্লস, এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো? এই বাক্যের সাবজেক্ট কোনটা? দ্য গার্লস। কেন ওখানে কেন যাচ্ছ? তার প্রয়োজন হচ্ছে মেয়েদের মধ্যে দুই তিন ভাগ, যতগুলো মেয়ে আছে 2-3 ভাগ প্রয়োজন। হ্যাঁ কার প্রয়োজন? কার প্রয়োজন? এইটা সাবজেক্ট, এইটা সাবজেক্ট। হ্যাঁ তাহলে এখানে এটা ভার্ব, তো এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেই হিসাবে যোগ হয়েছে, তো এটা ঠিকই আছে। এই ওয়াইজ কিন্তু ভার্ব বসাবে না। কেন বসাবে না? কারণ যখনই প্রিপজিশনের পরে এই দিকটা চলে আসছে তখন এইটা কিন্তু প্রিপজিশনের অবজেক্টের কাজ করছে। আর আমরা জানি ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী নয়, অর্থাৎ এইটার কোনো ভূমিকাই নেই এই বাক্যে, ভার্বের এইটার সাথে এই নিডস এর কোনো ভূমিকাই নেই। এখানে নিড বা নিডস কি হবে সেটা বলে দেবে এখানে সি, তার মানে বাক্যটা ঠিক আছে, এই বাক্যটা ঠিক আছে, বাক্যে কোনো ভুল নেই। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। মানে এইখান থেকে এইখানে মানে পুরোটা এটা সাবজেক্ট, নিডটা ভার্ব, বাকি যা পড়ে থাকলো এই গোটাটা হচ্ছে তোমার অবজেক্ট, এই গোটাটা অবজেক্ট। তাহলে আমি একে দেখে কেন ভার্ব বসাবো? ভার্ব বসে সাবজেক্ট দেখে, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার তাই নিডস বসেছে, তো এর সাথে কোনো সাথই নেই, এটা পড়ে আছে। কিন্তু ওই বাক্যগুলোই কি ছিল দেখো, এই বাক্যগুলোই ছিল দেখো ভার্ব আছে তার আগে গোটাটার কথা বলছে, গোটাটাই হচ্ছে সাবজেক্ট, এটা আগে ছিল ভার্বের, সেই জন্য গোটাটাই সাবজেক্ট ছিল। ওটা কি ছিল? ভার্বের এই দিকে থাকলে সেটা অবজেক্ট হয়। এই ছিল কাহিনী। ফ্রাকশন থেকে জীবনে আর কখনো কোনো প্রবলেম হবে না। পরীক্ষায় যত বড়ই পরীক্ষা দাও না কেন, ফ্রাকশন থেকে একটা প্রশ্নের বাইরে আসবে না। পরের কনসেপ্টে যাচ্ছি। এবার যে কনসেপ্টে যাব দেখো, কনসেপ্টের নাম্বার টাম্বার আমি জানি না, দিচ্ছিও না, কনসেপ্ট বলে লিখছি। দেখো যখন এইদিকে কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেটা হতে পারে তোমার কোনো সংখ্যা, ঠিক আছে, কোনো নাম্বার থাকতে পারে, আবার নাও থাকতে পারে, মানে রিকোয়ারমেন্ট থাকবে, এখানে অফ থাকবে, আর এখানে তোমার কোনো নাউন বা প্রোনাউন থাকবে। ঠিক আছে, তো এইরকম যদি কোনো গঠন থাকে তাহলে এই দিকের যে নাউন, অফের পর যে নাউন বা প্রোনাউনটা তোমার আসবে, এটা কিন্তু বোঝায় কতটা এভেলেবিলিটি আছে, কতটা মানে একদম এভেলেবেল রয়েছে। ঠিক আছে, এটাকে বোঝায় এভেলেবিলিটি, কতটা এভেলেবেল রয়েছে সেই ব্যাপারটাকে বোঝায়। আর এই দিকটা হচ্ছে রিক্রুটমেন্ট, কতটা প্রয়োজন। তখন তখন কিন্তু এই দিকে নাউন প্রোনাউনটা অলওয়েজ প্লুরাল। দারুণ একটা জিনিস বলছি, উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। আবার বলছি, এরকম একটা বাক্য দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি কি হবে, মাঝে অফ থাকবে, এইদিকে যতটা তোমার প্রয়োজন সেই রিকোয়ারমেন্টটা থাকবে, সেটা সংখ্যাতে হতে পারে বা ইচ, এইগুলো দিয়ে দিতে পারে, ইচ, এনি, আইদার, নাইদার, এসব। আর এইদিকে তখন যে নাউন প্রোনাউনটা থাকবে এটা এভেলেবিলিটি, যতটা আছে তার মধ্য থেকে তুমি চাইছো কিছু, এরকম। তো এই যে এভেলেবিলিটি থাকবে, তাহলে নিশ্চয়ই
তো একের বেশি রয়েছে, সেই জন্য তো তুমি তোমার চাইছো রিক্রুটমেন্ট চাইছো, হ্যাঁ সরি রিক্রুটমেন্ট বলছি, রিকোয়ারমেন্ট একের বেশি রয়েছে বলে তো তুমি চাইছো সেখান থেকে তুলে নিচ্ছ। যদি এখানে একটাই থাকে তাহলে আর বলার কোনো প্রয়োজন ছিল না, গোটাটাই নিয়ে নেওয়া হতো। তাহলে এইটা সবসময় একের বেশি হয়, নাউন প্রোনাউন এখানে যটা থাকবে এটা একের বেশি হয়, এই জন্য এটা অলওয়েজ প্লুরাল হয়। ঠিক আছে, উদাহরণ দেখাচ্ছি, দেখো। ধরো ওয়ান অফ দা, বলো বয় হবে না বয়েজ হবে? বয়েজ। বয়েজ। ভয়েস। দেখো এই জিনিসগুলো তোমরা জানো শিখেছো, কিন্তু আমি যে টেকনিক গুলো দিই সেগুলো শোনোনি, আমি একদম গ্যারান্টি দিতে পারি। তো দেখো এখানে অফ আছে, এখানে ওয়ান আছে, তোমার প্রয়োজন। অনেকগুলো ছেলের মধ্যে একজনের কথা বলছো, দিয়ে এদিকে কিছু একটা বাক্য লিখেছো, ঠিক আছে? অনেকগুলো ছেলের মধ্যে একজনকে তোমার প্রয়োজন বা তার ব্যাপারে কিছু বলছো, তাহলে অনেকজনের মধ্যে একজন থাকবে, তাহলে একজনকে নিশ্চয়ই নিচ্ছ, তার মানে এইদিকে একের বেশি আছে, তাই এখানে অলওয়েজ প্লুরাল হবে, বয়েজ হবে, বয় হবে না। তারপর ধরো এরকম একটা উদাহরণ থাকলো, তোমার ইচ, ওয়ান দিয়ে তো হলো ইচ অফ দা, কখনো এখানে বয় বা বয়েজ দিয়েই বোঝায়। এরকম যদি থাকে সেম একই রুল, এখানে ওয়ান থাকতে পারে, এখানে ইজ থাকতে পারে, এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো একটা সংখ্যাকেই নির্ণয় করে। তো এর থেকে এইদিকে বেশি আছে বলে এইদিকে চাইছে কিছু, তো এখানে সবসময় এটা প্লুরাল হবে, বয়েজ হবে। আর কি হতে পারে, দু একটা লিখে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসে, পরের পরের জায়গায় দিচ্ছি, এনি অফ দা, বলো প্লেয়ার হবে না প্লেয়ার্স হবে? প্লেয়ার্স। প্লেয়ার। প্লেয়ার্স, সেম, হ্যাঁ একই রুল, সব প্লুরালটা নিতে হবে। আইদার অফ দা, এখানে হতে হবে বয়, আর বয়েজ দিলাম, কাটছি পরে। ঠিক সেরকম না, আইদার অফ দা বয়েজ, বয়, আর একটা লিখে দিই, যে কটা আসে সব কটাই লিখে দিলাম, কারণ নান অফ দা বুক, বুকস। তাহলে কি বলেছি আমি, এদিকে অফ থাকবে, এদিকে কোনো একটা জিনিস চাইবে, এইদিকে সবসময় প্লুরাল, তাহলে এটা কেটে যাবে দা প্লেয়ার্স, এদিকে এটা কেটে যাবে বয়েজ প্লুরাল, এদিকে এটা কেটে যাবে বয়েজ প্লুরাল, স্যার সব এদিকে এটা ক্ষেত্রেই কেটে যাবে। প্লুরাল হবে? সব ক্ষেত্রে যে কটা লিখলাম, কারণ এই দেখবো এই কটাই আসবে, এর বাইরে আসেও না কোনো কিছু, আমাদের রিকোয়ারমেন্ট এইগুলো বোঝায়, এনি, আইদার, নাইদার, নান, সব ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এই জন্য লিখে দিলাম এখানে নাম্বার, ঠিক আছে, নাম্বারও হতে পারে বা এই ওয়ার্ড গুলো হতে পারে, এই ওয়ার্ড গুলো মনে রাখবে, মানে ইচ, আইদার, এনি, নাইদার, নান, সব ক্ষেত্রেই একই রুল প্রযোজ্য। আশা করি এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। পরের পোর্শনে চলে যাচ্ছে, কেন হয় সেটাও বলে দিলাম, কিন্তু যে আমাদের রিকোয়ারমেন্ট প্রয়োজন, নিশ্চয় প্রয়োজন একটা হোক আর চারটে হোক, প্রয়োজন এইদিকে নিশ্চয় বেশি আছে বলে এইদিকে আমার কোনো একটা এখান থেকে তুলে নিচ্ছি, নাহলে তো বলতাম আমার সবগুলো প্রয়োজন, আর আলাদা করে অফ আনার দরকার ছিল না, অল বয়েজ বলে দিতাম। এই হচ্ছে কাহিনী। নেক্সট আর একটা কনসেপ্ট তোমাদের আজকে বলবো, তাহলে গ্রুপ 1 এর কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমরা দেখেছো যে আচ্ছা কনসেপ্টটা এটা যে অ্যাডজেক্টিভের সাথে, ভালো করে মাথায় রাখবে, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যোগ হয় না, অর্থাৎ প্লুরাল করা যায় না, অর্থাৎ অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। কখনো ব্যাডস গুডস বলি না আমরা, গুডের সাথে এস লিখলে গুডস হলে সেটা নাউন হয়ে যায়, মালপত্র বোঝায়, ঠিক আছে? এইটা হচ্ছে এখানকার কনসেপ্ট, যে অ্যাডজেক্টিভের সাথে কখনো আমরা এস বা ইএস যোগ করব না, অর্থাৎ তাকে আমরা প্লুরাল করব না। তাহলে এবার দেখি যে প্রশ্নগুলো আসে সেগুলো আগে লিখে দিই, সেই সেই ওয়ার্ড গুলো, কি পয়েন্ট গুলো লিখে দিই, তারপর আমি তোমাদের ডিটেলে বলবো। তাহলে আমরা ডজন, ধরো এরকম রয়েছে,
এর সাথে এস ইএস দিয়েছে, মানে ডজনস। 100 তার সাথে এস বা ইএস দিয়েছে, ধরে নাও 1000। এই কোন কালিটা সব থেকে ভালো লাগে গো তোমাদেরকে অনলাইনে ক্লাস করতে? কোন কালিতে লিখলে? আমার এটা হঠাৎ ভালো লাগছে কেন, ব্লুটা 1000 হ্যাঁ স্যার, এটা লিখছে ভালো লাগছে। সেই জন্যই জিজ্ঞেস করলাম। এসইএস, মিলিয়ন, যেগুলো আসবে আমি সবগুলোই লিখে দিচ্ছি, কারণ এগুলো এসেছে, দিলে এখান থেকে দেবে, হবে তো প্রচুর ওয়ার্ড, সংখ্যা বোঝাবে। বিলিয়ন, ট্রিলিয়ন। এদের সাথে মনে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন আসেই নাউনের চ্যাপ্টারে, যে এদের সাথে কখনো যদি এস বা ইএস লাগানো থাকে কেটে দেবে, কেটে দেবে, কেটে দেবে, মানে এখানে ভুল হচ্ছে কেন? দেখো এবার শোনো, ধরো বললাম, এই পরের স্লাইডে যাই। 1 dozen banana, 1 dozens banana। একটা হচ্ছে 1 dozen bananas। বলো তো প্রথমটা ঠিক না ভুল? প্রথমটা ঠিক। আচ্ছা, 1 দেখো dozen তাহলে। bananas. 1 dozen, বেশ। প্রথমে স্যার বললেন যে ডজনের সাথে, এটা কি বানান করেছি গো, আজে বাজে লিখে দিয়েছি বানানটা, 1 মিনিট। প্রথমেই তোমাদের কাজ হচ্ছে, স্যার বলেছে ডজন, 100, মিলিয়ন, ট্রিলিয়ন, এগুলোর সাথে কখনো এস বাই এস যোগ হবে না, তাহলে এখানে যোগ হয়েছে, তাই এটা ভুল। 2 নম্বর কথা হচ্ছে 1 ডজন ব্যানানা। দেখো 1 ডজন মানে কটা? 12টা। তাহলে 12টা হলে এখানে তো ব্যানানাস হতো, তাই এটা ভুল, তাহলে এটা হচ্ছে ঠিক। এখন 1 ডজন, 1 ডজন মানে কটা? 12টা। আমি বলিনি যে ব্যানানার সাথে এস লাগাতে, বারণ করিনি, কিন্তু আমি বারণ করেছি ডজনের সাথে। এইখানে যদি এস থাকে ভুল হয়ে যাবে, কিন্তু ব্যানানাস তো হবে, কারণ 12টা বলছে তো। এই কনসেপ্ট একটা গেল। 2 নম্বর ব্যাপার দেখো, আস্তে আস্তে যাচ্ছি আমি। এবার ধরো স্যার, বললাম, ডজনটা তো প্লুরাল না? না, কিন্তু ব্যানানাটা তো না প্লুরাল। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু ডজনটা কি হবে? ডজনটা প্লুরাল নয়, ডজনটা 1 ডজন, মানে এখানে বলি, এটাই বলবো, ওটাই হ্যাঁ বলছি। দেখো এবার, এই যে 1 ডজন, 1 ডজন, 2 ডজন, 3 ডজন, যা বলুক, যা বলুক, ভালো করে শোনো। ধরো আমি তোমাকে বললাম 2, অনেকে কি করে দেবে, 2 ডজনস বলে দেবে, ঠিক আছে, ব্যানানাস। আমি একটু ডিটেলে লিখি, আই বট 2 ডজন ব্যানানাস, এই বাক্যটা লিখলাম, তো বললো কোথায় ভুল আছে। দেখো আমি 24টা কলা কিনেছিলাম। আচ্ছা বলো তো, কলাটা কোন পার্টস অফ স্পিচ? Noun, sir. নাউন। নাউন। আচ্ছা, হ্যাঁ, আর নাউনের এই যে কলাটা কতগুলো? 2 ডজন। তাহলে এই যে প্রথম কাজ হচ্ছে, ডজনের এসটা হবে না, এটা ভুল। তবে স্যার 2 ডজন কেন হয়, এটা এবার বলছি, কেন এসটা হচ্ছে না। দেখো, নাউনের সংখ্যা বলে যে, তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, তার মানে এখানে 2 ডজনটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আর প্রথমেই বলে দিলাম না, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস করে বা প্লুরাল করা যায় না, বললাম না? বোঝা গেল ব্যাপারটা এবার কেন হয় না? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই জন্য ক্লিয়ার পুরো, কিন্তু সেরকম ভাবে নাউন চ্যাপ্টারে নাম হিসেবে দেয় কেন? কি 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 নাউন চ্যাপ্টারে নাউন হিসাবে দেয় কেন? নাউন চ্যাপ্টার, নাউন বুঝলাম, নাউন চ্যাপ্টার নাম কি বলছো? ডজন, ডজনটা নাউন চ্যাপ্টারেই তো দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হ্যাঁ, হয়েছে? কি হয়েছে তা? এটা তাহলে নাউন নয়। এটা নাউন নয়, হ্যাঁ, 2 ডজনটা নাউন নয়, কিন্তু না, এবার ধরো এরকম, তোমাকে দিল 2 শুধু, আর কলা দিল না, এবার বলো তো এখানে কি? যদি এখানে ডজনটা যদি এখানে কোনো নাউন অর্থে ব্যবহার করে, ঠিক আছে, তখন কিন্তু আবার তোমাকে দুটো বলছে বলে এখানে আবার এসটা তখন দিতে হবে,
কারণ এখানে একের বেশি, আর তখন এইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এইটা নাউন হয়ে যাবে, যদি কখনো হয়, এরকম দেবে না বা এরকম হয় না। ঠিক আছে, যদি শুধু 2 ডজনের কথা বলে তাহলে এখানে ডজনটা একটা কোনো একটা পরিমাপকে বোঝাচ্ছে, তো পরিমাপের ক্ষেত্রে সেক্ষেত্রে ধরে নিলাম আমি কোনো এটা নাউন, আর নাউনকে বর্ণনা করছে কি দিয়ে, কত ডজন 2 দিয়ে, তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন কিন্তু হতে পারে। বাট 2 ডজন বানানোর ক্ষেত্রে 2 ডজন মানে একটা পরিমাণকেই বোঝায়, এই গোটাটা একটাই ওয়ার্ড, আর নাউনের আগে যখন এটা বসছে তখন তার সংখ্যা নির্দেশ করে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো অ্যাডজেক্টিভের সাথে কখনো এস ইএস হয় না বা প্লুরাল হয় না। বোঝা গেল? চলো এবার। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, তাহলে বলছিলাম 2000 রুপিস না 2000 রুপিস? হ্যাঁ, সেটাই আসছি, সেটাই এবার আসছি। ওইরকম ভাবেই হবে। আমরা লিখি, দেখবা আজে বাজে লিখে দিই 2000 রুপিস, 2000 লিখে দিই, তো সেটা লিখবা না আজকের পর থেকে। ব্যাংকে যাবে, হয়তো ব্যাংকের ম্যানেজার অত দেখে না, গ্রামাটিক্যাল মিস্টেক হ্যাঁ ধরে না, ঠিক আছে, কিন্তু অনেক স্যার যারা ধরো এটা তারা তো সেই গ্রামার পড়ে হচ্ছে, অনেকে দেখবা ব্যাংকে, যেমন আমার একটা স্টুডেন্ট বলছিল যে স্যার আমি লিখেছিলাম যে ম্যানেজার ক্যাশিয়ারটা খুব ভালো ছিল, আমাকে বুঝিয়ে দিল, কারণ উনি পড়েছেন, জানেন। তো ব্যাংকে তো অত ওদের ফাঁকা টাইম থাকে না যে তোমাকে বোঝাবে, তো আজকের পর থেকে আমি বুঝিয়ে দিলাম, এই ভুলটা করবে না। রুপিসটা হচ্ছে তোমার নাউন, তো নাউন কতগুলো টাকা, 2000 টাকা, তো এই 2000 এটা কোনো সংখ্যা বোঝাচ্ছে, নাউনের সংখ্যা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইএস হবে না। বোঝা গেল গো? তুমি যে বললে বুঝতে পারলে ব্যাপারটা এবার? হ্যাঁ, আর ভুল করবে না। এবার দেখো, যেটা পরীক্ষায় আবারও আসে, ধরো বললাম আমি একটা 5 স্টার হোটেলে রাত কাটিয়েছিলাম, তো এ 5 স্টার হোটেল। দেখো, তোমাকে যদি আমি বলি স্টার একটা নক্ষত্র, এটা নাউন। দেখো বলে 5টা স্টার, তুমি কি বলবে? স্যার 5 স্টারস, ঠিক আছে, তখন এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, আর এটা শুধু নাউন ছিল। কিন্তু যখন বলবো আমি 5 স্টার হোটেলে উঠেছিলাম, তখন হোটেলটা নাউন, হোটেলটা তখন নাউন, হোটেলটা কেমন হোটেল? 5 স্টার হোটেল, এটা হোটেলের ব্যাপারে এই ওয়ার্ডটা বলছে, এই ওয়ার্ডটা নাউনের ব্যাপারে বলছে, হোটেলের ব্যাপারে বর্ণনা দিচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, তখন এই স্টার হবে না। মাথায় ঢুকলো? বুঝতে পারলে? এইটাও দেয় পরীক্ষায় খুব। এই 5 স্যার এটা স্টার একটু হোটেল, আরেকবার বলুন না স্যার। দেখো যদি তোমাকে বলে একটা তারা, তুমি বলবে স্যার 1 স্টার বা স্টার, তুমি বলবে 5টা তারা, তুমি বলবে 5 স্টারস, কারণ এখানে তারাটা এখানে নক্ষত্র নাম বোঝাচ্ছে, এটা নাউন, আর তার আগে সংখ্যা বোঝাচ্ছে, 5টা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলবে 5টা হোটেল, এই 5 স্টারস হোটেল দিয়ে দেবে, তোমাকে ভুল দেবে, কিন্তু বলবে 5 স্টার হোটেল, কেন? কারণ হোটেলটা নাউন, নাউনের ব্যাপারে বলছেন, হোটেলটা কেমন হোটেল? 5 স্টার হোটেল, এই 5 স্টার এর গোটাটা নাউনের ব্যাপারে বলছে, তার মানে গোটাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অ্যাটাচ হয় না। ক্লিয়ার হলো? বা প্লুরাল হয় না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার এর সাথে কনসেপ্ট শেষ করবো আজকে, লাস্ট কথা বলবো, দিয়ে শেষ করবো, কনসেপ্টটা হয়ে যাবে। নোট, নোট হচ্ছে ব্যাপারটা কি, দেখো কখনো যদি আমরা কি বললাম যে 1000, একটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 1000 বা ডজন, এদের সাথে এস ইএস এগুলো হচ্ছে না। কিন্তু তোমাকে যখন বলবো হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শক, ঠিক আছে, এরকম কিছু বলবো, অর্থাৎ 1000 অফ স্পেকটেটার্স, স্পেকটেটার্স মানে দর্শক, ঠিক আছে, তখন কিন্তু যখনই এই দুটোর মাঝে অফ চলে আসবে, তখন কিন্তু এখানে একটা এস দিতে হবে। হাজার হাজার দর্শক ইংরেজি হচ্ছে থাউজেন্ডস অফ স্পেক্টার্স, মানে এটা কিন্তু মাথায় রাখবে। যখনই অফ চলে আসবে 1000 এর আগে, তাহলে এই ব্যাখ্যাটা কিভাবে লিখবে? ব্যাখ্যাটা এরকম লিখবে যে তোমার যে কি বলবো দাঁড়াও, মাঝে যখন প্রিপোজিশন চলে আসবে অফ, তখন কিন্তু যদি এরকম বলে, ধরো 1000 10,000 করে, হ্যাঁ 10,000 স্পেকটেটার্স, এখানে একটা এস দিয়ে দিয়েছে 10,000, তো
দেখো দর্শকের কথা বলছে, এটা নাউন। তো দর্শকটা কতগুলো, 10,000। তো এই দর্শকটাকে বর্ণনা করছে 10,000 ওয়ার্ডটা, এর সংখ্যা নির্ণয় করছে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। খুব ভালো কথা। অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না, এখানে এসটা হবে না। কিন্তু যদি এদের মাঝে অফ চলে আসে তখন কিন্তু হাজার হাজার দর্শককে বোঝায়, নির্দিষ্ট করে তখন আর বোঝায় না। তখন কিন্তু থাউজেন্ডস লেখা যাবে, তখন হান্ড্রেডস লেখা যাবে, তখন মিলিয়নস লেখা যাবে। বুঝতে পেরেছো? মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। যেমন দেখো, মিলিয়ন রুপিস, এ একটা লিখে দিই, দিয়ে শেষ করি। এ মিলিয়ন রুপিস, ঠিক আছে। আবার মিলিয়নস অফ রুপিস, এটাও ঠিক আছে, কারণ এদের মাঝে এই যে এসটা, এটা কারেক্ট আছে, কারণ এদের মাঝে অফ চলে এসছে। তো এই জায়গাটা মাথায় রাখবা। মিলিয়নস অফ রুপিস মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা, নির্দিষ্ট কোনো টাকার হিসাব বলছে না। আর এই মিলিয়ন রুপিস মানে 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পারছো। আজকে এই হচ্ছে আজকে তোমাদের ক্লাস। হ্যাঁ, পুরো কমপ্লিট করে দিলাম, মানে কমপ্লিট বলতে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। পরের দিন এখান থেকে শুরু হবে। আশা করি প্রত্যেককে আজকে ক্লাসটা ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছো। নতুন করে আর বলার কিছু নেই। স্যার হ্যালো। চলো, বলো।